আমি কিন্তু আপনাকে মেরে ফেলবো। আর আমি আমার ধ্বংসকারীকেই ভালোবেসে যাব। আমি কিন্তু মজা করছি না। আমিও মজা করছি না ইরাবতী। পাওয়া না পাওয়া খোদার হাতে, কিন্তু তোমাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে। আপনি কিন্তু অনন্য মেয়েদের মতো আমাকেও এক রাতের জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু আমার যে এই ইরাবতীকে শুধু এক রাতের জন্য চাই না। এই ইরাবতীকে আমি জনম জনমের জন্য চাই। ইরাবতী ইহকালেও আমার, পরকালেও আমার। এটা আপনার আবেগ। আর আমি যদি বলি এটাই ভালোবাসা, দুদিন দেখতে না দেখতে এত ভালোবাসা আসে কোথা থেকে? ভালোবাসা কি দিন ক্ষণ দেখে হয়, নাকি ভিতরের অন্তঃস্থল থেকে আসে? ভালোবাসা সবার প্রতি জন্মায় না ইরাবতী। এরা কিছু না বলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আমার এখন কি করা উচিত? সত্যি যদি মানুষটা বিয়ের পর ঠিক হয়ে যায়, তাহলে কি আমার উচিত হবে তাকে খুন করা? কিন্তু আমার বোন, তার কথাও তো ভুলে গেলে চলবে না আমার। একটা সুন্দর সাজানো সংসার শুধুমাত্র তার জন্যই ভেঙে গেছে। তাকে আমি কিভাবে ক্ষমা করে দিতে পারি? খান বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। খান বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তার উপর একজন এমপির ছেলে। ধুমধাম তো একটু হবেই। বিয়ের সপ্তাহখানেক আগে থেকেই সারা বাড়ি লাইটিং করা হয়েছে। এ যেন এক রাজপ্রাসাদ, যেখানে দিনে দুমুঠো ভাত খেতে মা বোনেরা এত খেটেছে, সেখানে আজ এত বড় বাড়ির বউ সে। এই রাজকীয় খাবার যেন ইরার গলা দিয়ে নামছে না। তার সেই ডাল ভাত চায়, সেই ডাল ভাতে অমৃতের স্বাদ। মা দিদিরা কি খেয়েছে, নাকি আমার শোকে না খাওয়া সব ছেড়েই দিয়েছে? জানালার দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দিতে লাগলো ইরা। পিছন থেকে ঘাড়ে কারোর হাতে স্পর্শ পেল। তাকিয়ে দেখলো ইমতিয়াজ। কাঁদছো কেন ইরাবতী? বাড়ির কথা খুব মনে পড়েছে আমার? মন খারাপ করো না। বিয়ের পর আগে তোমাকে আমি তোমাদের বাড়ি নিয়ে যাব। উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, সত্যি 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 তিন সত্যি? এবার চোখের জলটা তো মুছো। বলে দু হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে নিল ইরা। রুষা ঈশা মিলে ইরাকে শপিংয়ে নিয়ে প্রয়োজনে সব কিছু কিনে দিল। উর্মিলার অনেক স্বাদ নিজের একমাত্র ছেলের বউকে নিজ হাতে সাজাবেন, কিন্তু আদৌ কি ইমতিয়াজ সাজাতে দিবে তাকে? ছাদ থেকে দেখতে পেল বাড়ির বাগানে অনেক ফুল ফুটেছে। এ বাড়ি আসার পর কখনো এই বাগানে যাওয়া হয়নি তার। ফুল তার অনেক প্রিয়, কিন্তু এবার যে ফুলের বাড়ি বাগানও আছে, এটা এতদিন তার অজানা ছিল। ইরা ছুটে গেল সেই ফুলের বাগানে সব ফুলকে ছুঁয়ে দিতে। নিজের রুমে জানালার পাশে বসে কবি খাচ্ছে ইমতিয়াজ। হঠাৎ দেখতে পেল বাগানের সব ফুলেরা ঢুলছে। কি ব্যাপার? বাইরে তো কোনো হাওয়া নেই, তাহলে ফুলগুলো ঝুলছে কেন? ভালো করে তাকিয়ে দেখলো পুরো ফুলের বাগানে এ মাথা থেকে ও মাথা অবধি ছোটাছুটি করছে ইরা। একটা ফুল ছিঁড়ে নিজের কানে গুজে দিল ইরাবতী। ফুলের সাথে ইরার কোমর অবধি চুল ও তাল মিলিয়ে ঢুলছে। মুখে কোনো সাজ নেই। এই সামান্য একটা ফুল অসামান্য করে তুলেছে ইরাবতীকে। আহা, এ যেন ইরাবতী নয়, এ আমার ফুলপরি। 3 দিন হয়ে গেল অহনা সেই যে গেল, তার আর কোনো করেও খবর দেয়নি। সে কেমন আছে? সে আদৌ কি ভালো আছে? স্বামী তাকে সুখে রাখতে পারছে তো? আমি কোনো ভুল করিনি তো? কোনো ভুল মানুষের হাতে তাকে তুলে দেইনি তো? যাওয়ার পর একটা ফোনও দিও তো জিজ্ঞেস করতে পারতো, মা তোমরা কেমন আছো? চোখটা ভিজে এলো আফসানা। সুখ ভরা এই নীড় যেন আজ ছন্ন ছাড়া। মা বাসা একটু চাল নেই, যা আছে তাতে কি তোমার হবে না? তোর হয়ে গেলে খেয়ে নে, আমার চিন্তা করিস না। একটু চাল নেই মা, কোথা থেকে একটু কর্জ এনে দাও। আজ টিউশনির টাকাটা পেলে একবারে বাজার করেই ফিরবো। দেখি কোথাও পাই কিনা বলেই বেরিয়ে গেল আফসানা। আজ গায়ে হলুদ ইরা ও ইমতিয়াজের। দুজনকে একটা সোফায় পাশাপাশি বসিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিল রুষা ঈশা। মেহেদি দেওয়ার মাঝখানে ইমতিয়াজ বলে উঠল, এই ইরাবতীর হাতে মেহেদি দিয়ে লিখে দে, আমার বউ চিহ্নিত করতে হবে না।
শব্দ করে হেসে উঠল রুষা ঈশা। মশা এসে বসেছে ইরার কপালে। ইমতিয়াজ ফুফু করতে লাগলো, তাও মশাটা যাচ্ছেই না। এই যা যা, এটা আমার বউ বাবা, বিরক্ত করিস না। বেচারি ইরা নড়াচড়া করতে পারছে না। তো হাত ভর্তি করে মেহেদি দেওয়া হচ্ছে। নড়াচড়া করলেই সব মেহেদি লেপটে যাবে। আরে যা যা না রে বাবা। ইমতিয়াজ ভাইয়া, তুমি কি একটু শান্ত হয়ে বসবি? মেহেদি দিতে পারছি না তো মনে হচ্ছে। সাইক্লোন হচ্ছে তোর মধ্যে। ফু দিতে দিতে মশাটা তো সরল, কিন্তু সব চুল ইরার মুখে এসে পড়ল। এটা কি করছেন আপনি? কিছু দেখতে পারছি না তো আমি। ইরা দাঁড়াও, আমি সরিয়ে দিচ্ছি। হাত বাড়াতেই রুষা হাতটা ধরে নিল। সব মেহেদি দি ভাইয়ের কপালে লাগিয়ে দিবি নাকি? আমাদের বললেও তো পারতি। রুষা পাকা বুড়ি, তাহলে সরিয়ে দে চুলগুলো। রুষা ইরার সব চুল খোপা করে দিল। হলুদ সন্ধ্যায় ইরা সহ সকল মেয়ে লেহেঙ্গা পরেছে, আর ইমতিয়াজ সহ সব ছেলে পাঞ্জাবি পরেছে। লেহেঙ্গা পরে রুষা ঈশার সাথে নিচে নেমে এলো ইরাবতী। অনেক মেহমান এসেছে দেখছি, সাথে আয়ুষও। আয়ুষুর থেকে নিজেকে লুকাবো কি করে? আয়ুষ তাকিয়ে আছে ইরার দিকে। ইরা শেষে কিনা এই চরিত্রহীনাকে বিয়ে করছে। লোভ, এত লোভ তার টাকার প্রতি। কই আগে তো এরকম ছিল না সে। তো ইমতিয়াজ খানের পার্সোনাল সেক্রেটারি হওয়ার অপরাধে আমাকে ছেড়ে চলে গেছিল, আর আজ কিনা সে ইমতিয়াজ খানেরই বউ হতে চলেছে। তার চিল্লোর একটা হাসি দিল আয়ুষ। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো ইরার দিকে। ইরা চোখ নামিয়ে নিল। যে কারণেই হোক, আজ ইরাকে একা পেতে হবে। তার কাছে অনেক প্রশ্ন আমার, তার উত্তর একমাত্র ইরা দিতেই পারবে। নানান কৌশলে ইরাকে আড়ালে ডাকছে আয়ুষ, কিন্তু ওর ডাকে পাত্তা দিচ্ছে না ইরা। রাগে সারা শরীর জ্বলছে আয়ুষের। ইরা কেমন তাকে তোয়াক্কাই করছে না। যে করেই হোক ইরাকে একটু আড়ালে আনতে হবে। তখন থেকে আয়ুষের এমন কার্যকলাপ লক্ষ্য করছে ইমতিয়াজ। নেহা আজ এই অনুষ্ঠানে কোনো গণ্ডগোল চায় না সে। এই অনুষ্ঠান তার জীবনের অনেক বড় অংশ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সে তার ইরাবতীকে সারা জীবনের জন্য নিজের মতো করে পাবে। তাছাড়া ইরাবতীর সামনে সে তার এই কুৎসিত চেহারাটা আনতে চায় না। কখনো ইরার চোখে ঘৃণা পাত্র হতে চায় না সে। আয়ুষ ইরার কাছে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, সাইডে এসো ইরা। ইরা আয়ুষের কথায় কোনো উত্তর দিল না। শাস্তি তারও প্রাপ্য। তার থেকে তার ভালোবাসা কেড়ে নিয়ে না হয় শাস্তিটা দিলাম। একজন মানুষের থেকে তার ভালোবাসা কেড়ে নেওয়ার মতো বড় শাস্তি আর কিছু হতে পারে না। কোনো মতেই যখন ইরাকে আড়ালে আনতে পারছে না, তখন ভাবলো ইরার লেহেঙ্গার পিছনের চেইনটা খুলে দিলে নিশ্চয়ই সেই চেইন লাগানোর জন্য ইরা রুমে বা অন্য কোথাও এলে লোকজন থেকে আড়াল হবে। তখনই আমি ইরাকে আমার সকল প্রশ্ন করব। আস্তে আস্তে ইরার পিছনের চেইন খুলে দিল আয়ুষ। লেহেঙ্গা লুজ হয়ে আসছে অনুভব করলো ইরা। সাথে সাথে ইমতিয়াজ এসে পিছন থেকে জড়িয়ে ধরলো তাকে। রুষা বুড়ো আঙুল দেখিয়ে চিৎকার করে বলে উঠল, ক্যারি ওয়ান ভাইয়া। পিছন থেকে জড়িয়ে ধরে ইরাকে নিয়ে ডান্স করছে ইমতিয়াজ। আয়ুষ ভয়ে শুকনো এক ঢোক গিলল। লুচ্চাটা সব বুঝে যায়নি তো? কি হলো সারুন? লোকজন তাকিয়ে আছে তো, দেখুক সবাই। এটা ইমতিয়াজ খানের স্ত্রী, খানবাড়ির একমাত্র পুত্রবধূ। সারুন, আমার এখনই রুমে যেতে হবে না, কাজটা আমি করে দিচ্ছি বলেই চেইনটা লাগিয়ে দিল ইমতিয়াজ। হাফ ছেড়ে বাঁচল ইরা। যতক্ষণ অনুষ্ঠান চলছিল ইমতিয়াজের চোখ শুধু আয়ুষের দিকেই ছিল। রাত 12টা নাগাদ অনুষ্ঠান শেষ করে সবাই যার যার রুমে চলে যায়। রুমের জানালা খুলে দিলে ইরা মিটি তারা উকি দিচ্ছে। চাঁদের আলোয় তারা গুনছে ইরা। আয়ুষের শার্টের কলার চেপে বাহিরে নিয়ে আসলো ইমতিয়াজ। তোর সাহস হয় কি করে আমার ইরাবতীর দিকে তাকানোর? তোর সাহস হয় কি করে ওর শরীরে স্পর্শ করার? তোকে আমি বাহিরে লোক কম বন্ধু ভেবেছি বেশি, আর সেই তুই কিনা সেদিন আমাকে মারতে চেয়েছিলি। তোর কি মনে হয় আমি কিছুই বুঝিনি? রোজ আমরা একসাথে গাড়ি করে আসা যাওয়া করি, কিন্তু সেদিন তুই গাড়িতে উঠলি না। আমি জোর করেও তুলতে পারিনি তোকে। তুই কি বললি তোর নাকি কি একটা কাজ আছে?
আর দেখ, সেদিনই আমার গাড়ি ব্রেক ফেল করলো, কারণ গাড়ির ব্রেকটা তো তুই আগে থেকেই নষ্ট করে রেখেছিলি। সেই সব আমি ভুলে গেলাম, ছেড়ে দিলাম সেই সব কিছু। কিন্তু আজ কী করলি তুই? আমার হবু স্ত্রী, আমার ইরাবতীর ইজ্জত সবার সামনে বিলিয়ে দিতে চাইছিলি, হারামি। এতদিন আমি দুধ কলা দিয়ে কালচাপ পুষেছি, আর সেই সব আজ আমাকেই সুবল মারছে? কত বড় সাহস! তার বলেই আয়ুষের মুখে একটা খুশি দিল ইমতিয়াজ। নাক দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে আয়ুষের। উপর থেকে দৃশ্যটা লক্ষ্য করছে ইরা। দৌড়ে নিচে নেমে এলো সে। পিছন থেকে বারবার রুষা ডাকছে, দি ভাই কোথাও যাচ্ছ এত রাতে? এরা কোনো সাড়া দেয়নি। দৌড়ে এসে ইমতিয়াজের পায়ে পড়ে গেল ইরা। কিন্তু প্লিজ ওকে ছেড়ে দিন, দয়া করে ওকে আর মারবেন না। মাটি থেকে অনেকখানি রক্ত ইরার হাতে লেগে গেল। চিৎকার করে উঠল ইরা, আপনি এত নিষ্ঠুর! একটা মানুষকে এভাবে কেউ মারে? সে কি করেছে আমি জানি না, কিন্তু তাই বলে তাকে এভাবে মারতে হবে? আপনার মনে কি একটুও মায়া দয়া নেই? পাথর আপনি! অঝরে কান্না করে চলেছে ইরা। আয়ুষ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে। তুমি মুখে না বললেও আমি বুঝতে পারি ইরা, তুমি আমাকেই ভালোবাসো। কিন্তু ভাগ্যর কি খেলা দেখো, ইমতিয়াজ ভালোবাসে তোমায়, তুমি ভালোবাসো আমায়, আর আমি ভালোবাসি তোমায়। না স্যার, সত্য ওই ইমতিয়াজের সাথেই তোমার বিয়ে হচ্ছে। আমি কি হেরে গেলাম ইরা? হেরে গেলে কি আমার ভালোবাসা থাক? এক জীবনে তো আর সব পাওয়া হয় না। তোমায় না হয় আমি আমার অপ্রাপ্তির খাতায় তুলে রাখলাম। আয়ুষের কলার ছেড়ে দিল ইমতিয়াজ। আজ ইরাবতীর জন্য তোকে ছেড়ে দিলাম। আর যদি দেখি তুই আমি বা আমার ফ্যামিলির কারোর দিকে তাকিয়েছিস, তবে সেই দিনই তোর শেষ দিন। মাথায় রাখিস বলেই ইরাকে নিয়ে ভেতরে চলে গেল ইমতিয়াজ। শক্ত করে ইরার হাত চেপে ধরে জিজ্ঞেস করলো, ওকে কি তুমি আগে থেকেই চিনতে? কে হয় ও তোমার? কেউ না। তাহলে ওর জন্য তুমি এভাবে ছুটে আসলে কেন? আয়ুষের কলার ছেড়ে দিলে ইমতিয়াজ। আজ ইরাবতীর জন্য তোকে ছেড়ে দিলাম। আর যদি দেখি তুই আমি বা আমার ফ্যামিলির কারোর দিকে তাকিয়েছিস, তবে সেই দিনই তোর শেষ দিন। মাথায় রাখিস বলেই ইরাকে নিয়ে ভিতরে চলে গেল ইমতিয়াজ। শক্ত করে ইরা হাত চেপে ধরে জিজ্ঞেস করলো, ওকে কি তুমি আগে থেকে চিনতে? কি হয় ও তোমার? কেউ না। তাহলে ওর জন্য তুমি এভাবে ছুটে আসলে কেন? ওর জায়গায় অন্য কেউ হলেও আমি ঠিকই একইভাবে ছুটে যেতাম। ও আমার কি কে হয় এসব বড় কথা নয়। বড় কথা হলো ও একজন মানুষ। তুমি যেমন রক্ত মাংসে গড়া মানুষ, ঠিক একইভাবে সেও মানুষ। মানুষ হয়ে আর একটা মানুষকে আঘাত করেন কিভাবে? কষ্ট হয় না আপনার? রাত অনেক, যাও ঘুমাও বলেই নিজের রুমে চলে গেল ইমতিয়াজ। ইরা ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। সব কিছুর পরে আয়ুষের জন্য খারাপ লাগছে তার। কাদো কারো স্পর্শ পেয়ে চমকে উঠল ইরা। তাকে দেখলো মুখ বেঁধে কালো চাদর গায়ে জড়িয়ে তার সামনে দাঁড়িয়ে আছে আয়ুষ। ইরা, আমার একটা প্রশ্নের উত্তর দিবা? বলো ইমতিয়াজ, কে তুমি? বিয়ে করছো কেন? যাকে এক সময় খুব ঘৃণা করতে, যার জন্য আমাকে ছেড়ে চলে গেলে, আজ তাকেই বিয়ে করেছো? সে কি তোমায় বাধ্য করেছে? না, আমি নিজ ইচ্ছায় তাকে বিয়ে করছি। সত্যিটা বলো ইরা, বাধ্য হয়ে বিয়েটা তুমি করছো না তো? এমনটা হলে ভয় না পেয়ে আমাকে বলো, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। আমরা দুজন অনেক দূরে চলে যাব, যেখানে কোনো ইমতিয়াজ খান থাকবে না। না, কেউ আমায় বাধ্য করেনি। ওহ, তাহলে ভালোই আছো, ভালো থাকো। তবে আমি আসি। দেওয়ার টপকে বেরিয়ে গেল আয়ুষ। ইরা রুমে এসে শুয়ে পড়ে। সকালবেলা সবাই কী সব কানাঘুষি করছে। রুষা কান্না করতে করতে অস্থির, যেন তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। ঈশাকে ডাক দিল ইরা। ঈশা, কি হয়েছে? সবাই এমন জোরে হয়ে কি কথা বলছে? আরে ওই ভাইয়ার পার্সোনাল সেক্রেটারি আছে না, আয়ুষ ভাইয়া, ও কাল রাতে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। শুনেই ফ্লোরে ধপ করে বসে পড়ল ইরা। আয়ুষ মারা গেছে? তা আবার গলায় ফাঁস নিয়ে? একটা আত্মহত্যা নাকি খুন? ইমতিয়াজ আয়ুষকে মেরে ফেলেনি তো? কি
কি হলো দিভাই, এভাবে ফ্লোরে বসে পড়লে কেন? ঈশা, কিছু না ঈশা, তুমি যাও। ঈশা চলে গেল। ইরা রুমে জানালার গ্রিল ধরে দাঁড়ালো। আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয়, এটা খুন। আর এই খুনটা ইমতিয়াজ ছাড়া আর কেউ করেনি। নিচে গেল ইরা, বড় মাকে জিজ্ঞেস করলো ইমতিয়াজ খান কোথায়। সে তো আয়ুষদের বাসায় গেছে। ওর মৃত্যুতে ছেলেটা বড্ড কষ্ট পেয়েছে। ওরা দুই বন্ধুর মতো ছিল। কখন গেছে? ভোরবেলা। বাহ দিভাই, এতটুকুতেই এই মাত্র তো ঘুম থেকে উঠেই ভাইয়ার খোঁজ, কি প্রেম, কি ভালোবাসা। ঈশা, বাড়ি ভর্তি মেহমান, কোথাও যে একা একটু দাঁড়াবে তার উপায় নেই। এখানের প্রত্যেকেই গণমান্য লোক, পোশাক আশাক বেশ মার্জিত। রোশাকে যত অসম্ভব সান্ত্বনা দিচ্ছে ইরা। মেয়েটা বড্ড ভালোবাসত আয়ুষকে, কিন্তু কেউ কখনো জানতেই পারেনি এভাবেও কি লুকিয়ে লুকিয়ে দূর থেকে ভালোবাসা যায়। কি নিঃস্বার্থ ভালোবাসা তার। হাস্য উজ্জ্বল প্রাণবস্ত মেয়েটা আজ চুপ হয়ে গেল। খানবাড়ির একমাত্র ছেলের বিয়ে, কিন্তু এতেও যেন কোনো আনন্দ কাজ করছে না রুষা। আয়ুষের দাফনের কাজ শেষ করে 11টা নাগাদ ইমতিয়াজ বাড়ি আসলো। ইমতিয়াজ আসতেই ইমতিয়াজকে জড়িয়ে ধরে হাউমা করে কান্না শুরু করে দিল রুষা। কিভাবে এটা হলো ভাইয়া? পাগলি, তুই এভাবে কাঁদছিস কেন? আমি ওকে ভালোবাসি ভাইয়া। তাহলে আগে বলিসনি কেন? আমি নিজে বিয়ে দিতাম তোদের। ভয়ে তখনই রুবি বেগম ধমকিয়ে ওঠেন, এতদিন যখন ভালোবাসা চেপে গেছো, তাহলে এখনো চেপে যাও। ও মরে গেছে, তুমি চাইলেও আর ফিরে আসবে না। তা বিয়ে বাড়ি, মেহমানদের সামনে এমন উদ্ধত আচরণ না করে আগের মতো স্বাভাবিক হয়ে আনন্দ করো। রুষা মাথা জাকালো। মা, ভাইয়ের সাথে যতটা ফ্রি আমাদের সাথে ততটাই কঠোর। রবি বেগমের মুখের উপর কথা বলার সাহস পায় না রুষা বা ঈশা। বড় মা, তোমরা এখনো ইরাবতীকে রেডি করনি? তুই তো বাড়ি ছিলি না, তাই ভাবলাম কখন আসবি। বিয়েটা কি আদৌ আজকে হবে? হবে হবে। দ্রুত ইরাবতীকে রেডি করো, আর না হলে থাক, আমি এভাবেই বিয়ে করে নিব। উর্মিলাকে ইশারা করলে রুমি বেগম উর্মিলা ইরাকে নিয়ে গিয়ে আজ নিজের মতো সাজালেন। সাজো শেষে ইরা একটা প্রশ্ন করে বসলো, মা, ইমতিয়াজ আপনাদের সাথে এমন করে কেন? উর্মিলা কোনো উত্তর দিলেন না, শুধু ইরার কপালে একটা চুমু খেয়ে বললেন, মাগো, আজ থেকে এই পাগল ছেলেটার দায়িত্ব আমি তোমায় দিলাম। ভালোবেসে ভালো রেখো, ওর বাজে স্বভাবগুলো দূরে করে দিও। বিয়ের আসরে ইরার দিকে তাকিয়ে আছে ইমতিয়াজ। তার পাশে যেন কোনো এক পরীকে বসানো হয়েছে। একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? বিয়ে পড়ানো শেষ হতে না হতে ইরাকে বুকে জড়িয়ে কান্না করছে ইমতিয়াজ। ইমতিয়াজের এমন কাণ্ডে হতবিম্বিত সবাই। কি করেছেন টা কি? লোকজন দেখছে, দেখুক, এটা ইমতিয়াজ খানের বউ ইরাবতী। বিয়ে ছাড়াও আমি অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি, কিন্তু বিয়ের আগে আমি তোমার হাতটা পর্যন্ত ধরিনি, কারণ আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করতে চাইনি। আমার ভালোবাসায় কালো দাগ লাগাতে চাইনি। আমি এই ভালোবাসার বৈধ একটা নাম দিতে চেয়েছি, আর সেটা পূরণ হলো। উনু, তুমি এখনো কি আমার ভালোবাসা ফিরিয়ে দিবে? আমাদের সম্পর্ক কেউ মানবে না শাওন ভাই। কেউ বলতে এখানে কার কথা বলছো তুমি উনু? আমার বাবা তো নেই, আর মায়ের কোনো আপত্তি থাকবে না আমি জানি। উনি বরাবরই আমি যেটা চেয়েছি সেটাই প্রাধান্য দিয়েছেন। আর বাকি রইলেন আন্টি, ওনাকেও আমি মানিয়ে নিব। কিন্তু মাকে এই অবস্থায় আমি একা রেখে নিজেকে নিয়ে চিন্তা করি কিভাবে? আন্টিকেও আমাদের বাড়িতে নিয়ে আসব, তুই বেআইন মিলে একসঙ্গে থাকবে। অনু মৃদু হাসলো। চলো না অনু, আমরা একটু নদীর পাড়ে ঘুরে আসি। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে পকেট থেকে 20 টাকার বাদাম বের করলো শাওন। অনু, আমি হয়তো অত বড় লোক না, কিন্তু তোমায় কথা দিতে পারি, কখনো তোমাকে কষ্ট পেতে দিব। তোমাকে দামি গাড়ি চড়াবো না, পারি রিক্সা করে তুমি আমি মিলে পুরো শহরটা ঘুরে দেখব। আমি হব রিক্সা চালক, আর তুমি আমার প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার যেথায় যেতে বলবে চালককে তো সেটাই যেতে হবে, তাই না? বলেই হেসে দিল শাওন। তারপর তার বলে মাথা চুলকাতে লাগলো। হ্যাঁ হ্যাঁ,
তারপর তোমাকে বিরিয়ানি খাওয়াতে না পারি, রোজ 20 টাকা দামের বাদাম তো খাওয়াতেই পারি, তাই না? কোনো এক অবহেলায় রিকশায় নয়, বরং হাতে হাত রেখে নদীর তীরে হেঁটে যাব দুজনাই। এক গাদা নয়, একটি মাত্র গোলাপ দিয়ে বলবো ভালোবাসি তোমায়। তাহলে এবার বাড়ি যাওয়া যাক। যথা আজ্ঞা মহারানী। মহারানীর হুকুম মানতে তো হবেই। ইরাকে সকল নিয়ম শিখিয়ে দিয়ে রুমে পাঠানো হলো। মিনিট 20 এর মধ্যে ইমতিয়াজ রুমে এলো। ধীর পায়ে ইরার দিকে এগোচ্ছে ইমতিয়াজ। ইরা বলে উঠল, অজু করে আসেন। অজু কেন? আজকে রাতে স্বামী স্ত্রী মিলনের পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। ও, এটা নিয়ম বুঝি? হ্যাঁ। দুজনে একসাথে অজু করে এসে একই যায় নামাজে দাঁড়ালো। নামাজ আদায় করতে জানালার পাশে গিয়ে দাঁড়ালো ইরা। এত ভারী সারি গহনা নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবে নাকি ইরাবতী? বুঝতে পারছি, অস্বস্তি হচ্ছে। তাও শাড়ি ছেড়ে নর্মাল ড্রেস পরে আসো, দেখবে ভালো লাগবে। ইরা সুতির একটা ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে যেতেই লাগলো। ওয়াশরুমে যেতে হবে না, এখানেই চেঞ্জ করে নাও। না, আমি পারবো না। আমি দেখবো না, তুমি পরে নাও। ওয়াশরুমে গেলে আপনার কি সমস্যা? ঠিক আছে, যাও, তাড়াতাড়ি এসো। যা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ইমতিয়াজ মাথার নিচে 2 হাত দিয়ে শুয়ে শুয়ে গান গাইছে। কাছে এসো ইরাবতী। ইরা ধীর পায়ে এগিয়ে গেল। টান দিয়ে নিজের বুকের উপর ফেললো ইমতিয়াজ। বুকের সাথে মিশিয়ে নিল তার ইরাবতীকে। তোমাকে আমি খুব যত্ন করে রেখে দিব ইরাবতী। ইরা তার সর্বাঙ্গ জুড়ে এক পুরুষ সত্তার অস্বস্তিকে অনুভব করলো। ইরাবতী, ওঠো। আর কতক্ষণ ঘুমাবা? সকাল 8টা বেজে গেছে। হায় আল্লাহ, কি কপাল আমার। ভাবছিলাম বউ আমার ভোরে উঠে গোসল করে চুল থেকে টপ টপ করে পড়া পানি মুখে ফেলে আমার ঘুম ভাঙবে, জানালা কাজ সরিয়ে দিয়ে ডিমের কুসুমের মতো ফোটা সূর্যের আলো স্বাগত জানাবে। অতঃপর দুজনে মিলে ভোরবেলা হাঁটতে বের হব। কিন্তু এখন সকাল 8টা, মহারানী তো ঘুমই ভাঙছে না। ইরাবতী, উঠবা নাকি অষ্টমে গিয়ে ট্যাবের নিচে বসিয়ে রাখবো? আপনি যান, আমি আসছি। ঘুম ঘুম চোখে বলল ইরা। ইরাবতী, আজ তোমাদের বাড়ি যাব এখনই, তাড়াতাড়ি ওঠো। বাড়ির কথা শুনে থর পড়িয়ে উঠে বসলো ইরা। সত্যি ইমতিয়াজ খান মিথ্যা বলে না ইরাবতী। তবে হ্যাঁ, আর একটা কথা আছে, পরমার অনুমতি নিতে হবে। যদি সে অনুমতি দেয় তবেই যাব, আর যদি অনুমতি না দেয়, মুখ মলিন করে জিজ্ঞেস করলো ইরা। না দিলে আজ না হলে কাল যাব, মন খারাপ করো না। ইরা জোরপূর্বক মুখে হাসি টানলো। ফ্রেশ হয়ে একসাথে দুজনে নিচে নেমে এলো। ইরা এক এক করে বাড়ির বড়দের সালাম করলো। পরমা, দেখো না আমার ভালোবাসায় ইরাবতী কেমন আগের থেকে সুন্দর হয়ে গেছে। ইমতিয়াজ, লজ্জায় গাল লাল হয়ে গেছে ইরা। পাগল ছেলে একটা, কাকে কি বলবে এটাও বোঝে না। রুবি বেগম, বড়মা, আজ ভাবছি ইরাবতীকে নিয়ে ওদের বাড়ি যাব। আজ না বাবা, আজ যে অনেক নিয়ম রয়েছে। কালকের মতো আজও বলতে পারিস, অনেক বড় অনুষ্ঠান, অনেক মেহমান আসবে। সোনা বাবা আমার, তুই বরং কাল যাস। বোঝাও তাহলে ইরাবতীকে, সবসময় কেমন মন খারাপ করে বসে থাকে, ভালো লাগে না আমার। ইরা, মন খারাপ করো না, কাল যাবে তোমাদের বাড়ি, ঠিক আছে? এরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নিয়ম অনুযায়ী আজ সকালে নাস্তা ইরা বানাবে। অল্প যা কিছু পারে তাই বানালেও চলবে। এরা ফ্যাল ফ্যাল চোখে ইমতিয়াজের দিকে তাকালো। ইমতিয়াজ ইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, পারবে তো ইরাবতী? আমি তো কিছুই পাইনি। কারণ দৃষ্টি তাকিয়ে বলল ইরা। ইমতিয়াজ জুড়ে বলল, বড়মা, এসব নিয়ম টিয়ম ছাড়ো না। ও ছোট মানুষ, ও কি এগুলো পারবে? তাছাড়া সব নিয়ম যে পালন করতেই হবে এমন তো কোনো কথা নেই। ইরা, তুমি আসো, আমি দেখিয়ে দিচ্ছি, তুমি নাস্তা তৈরি করবে। রুবি, বড়মা, এসব নিয়ম তৈরি করে কে? আমরা মানুষই তো। তাহলে আমাদের তৈরি নিয়ম আমরা পালন করার জন্য এত মরিয়া হয়ে উঠি কেন? এটা তো বাধ্যতামূলক কিছু না। ইমতিয়াজ, বড়মা দেখিয়ে দিল আমি পারবো।
সাবধানে ইরাবতী, বড় মা একটু খেয়াল রেখো, কখনো রান্নাঘরের দিকে গেছে বলে মনে হয় না। রুবি বেগম হাতের ইশারায় আস্ত করলেন, সবার জন্য শুধুমাত্র চা বানিয়ে নিয়ে আসো। ইরা তাও আবার